সবসময় যে নিজের বাইক বলে এই বাইকটাকে ভালো বলবো ব্যাপারটা কিন্তু তা না। আমার বাইক হোক আর পরের বাইক হোক, ভালোকে ভালো মন্দকে মন্দ এই জিনিসটা বলাই লাগবে। এটা একটা পালসার, এটা একটা N250, যে বাইকটা নিয়ে আমরা আজকে রাইডে বের হব। আর এই বাইকটা নিয়ে রাইডে বের হওয়ার সময় আমার খুব ভালো লাগে, কারণ এই বাইকটার পাওয়ার খুব সুন্দর ডেলিভারি দেয়। এটা যেমন সত্যি, ওরকম এই বাইকের মধ্যেও ভালো মন্দ অনেক কিছুই আছে। চালাইলাম তো মোটামুটি বেশ কিলো, এখন কিছুটা ভালো মন্দ নিয়ে কথা বলাই যায়। দুই চাকাতে ABS আছে, এই জন্য নিচ থেকে যদি বলতে হয় তাহলে এটার ব্রেকিং কনফিডেন্ট অনেক ভালো, ব্রেকিংও ভালো, ABS পারফরমেন্সও ভালো। কিন্তু এই বাইকটা একটা খারাপ আছে, যেটা নিয়ে সবসময় তো আমি কথা বলি, সেটা হলো প্রবলেমটা যে কই, এই প্রবলেমটা আসলে খুঁজে বের করা যায় না। এটা কি ইঞ্জিন স্মুথনেসের প্রবলেম নাকি চেনে প্রবলেম? বাজাজ থেকে বলে টেকনিশিয়ানরা যে ইসে প্রবলেম, কি যেন ওটার কি বলে, সুইং আর্মের প্রবলেম। মানে ওরা বলতেছে 160-এ যে সুইং আর্ম, এই যে সুইং আর্মটা যেখানে টর্ক স্টিকার লেখা, এই সুইং আর্মটা উইক হয়ে গেছে। বাট আমার কাছে এটা মনে হয় না, আমার কাছে মনে হয় চেন অথবা স্প্রকেট, এই দুইটা অথবা হবে কিছু একটা, ঝামেলা একটা আছে, এটাই হইতেছে মেইন কাহিনী। চলেন রাইডে যাবো একটু রেডিসন, অ্যান্ড যাওয়ার পথে একটা মোটো ভ্লগ করব, এই জন্য এই ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম। ক্যামেরা অ্যাঙ্গেলটা ঠিক করে নিই, অনেকদিন পর N250 চালাচ্ছি, তাও আবার লুকিং গ্লাস বের করে। নর্মালি চিপা চাপায় চালাই তো লুকিং গ্লাস বের করার প্রয়োজন পড়ে না। আর এটা হেডলাইট জ্বালাইলে মিটারের আলোটা কমে যায়, হেডলাইট বন্ধ করলে মিটারের আলোটা বেড়ে যায়। এর মানে কি হেডলাইট জ্বালাইলে কি কারেন্ট বেশি খরচ হয়, এই জন্য মিটারের আলো কমে যায়? না, ব্যাপারটা তা না। হেডলাইট জ্বালানোর মানে হচ্ছে রাত, আর রাত মানে হচ্ছে মিটারের আলোটা ডিম করে দেয়, যাতে বাইরের আলোর সাথে মিটারের আলোর সামঞ্জস্য থাকে। অ্যান্ড হেডলাইট অফ বলতে ও বোঝে যে দিন, অ্যান্ড দিনে রোদের আলোতে একটু বেশি মিটারটা জলজল করলে, আলোটা বেশি থাকলে দেখতে সুবিধা হবে, এই কারণে আসলে বাইকটা ধোয়া হয় না অনেক দিন। স্টিকার লাগানোর কারণে ধুই নাই আসলে, মানে ব্যাপারটা এমন না যে স্টিকার লাগাইলে ধোয়া যাবে না, স্টিকার লাগাইলে সাথে সাথেই বাইক ওয়াশ করা যায়, বাট আমি ধুই নাই, ধোয়ার প্রয়োজনও পড়ে নাই। অ্যান্ড মনে হয়েছে যে স্টিকারটা বসুক, কারণ আমি স্টিকার লাগানোর পর থেকে এমন শীত, কোনো রোদ নাই, কিছু নাই। রোদ হইলে স্টিকারগুলো বসে যায় ভালো, পলি লাগান আর যাই লাগান ঠিকঠাক মতো বসে যায়। আর মোড়ে আসলাম, আর আমার সামনে থেকে এই সিগন্যালটা শুরু হলো। আচ্ছা, এই বাইকটার সব কিছুই ভালো, সিটিং পজিশনটা একটু স্পোর্টি বাট নট ব্যাড, লং টাইম চালানোর মতো, একটু ময়লা হয়ে আছে, আর সব ঠিকঠাক। আর আমার পছন্দের লিস্টে এই বাইকটা আসলে আছে, তা না হলে আমি খেয়াল করবেন সবসময় কিন্তু জাপানি বাইকে কালেকশনে রাখি। ইন্ডিয়ান বাইক যেগুলো রাখছি এর মধ্যে TVS 4Vটা আমি কালেকশনে রাখছিলাম, বাট এছাড়া ইন্ডিয়ান বাইক আমার কালেকশনে রাখা ওইভাবে হয় নাই, বিশেষ করে পালসার তো রাখা হয় নাই। অ্যান্ড এটাই হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি পালসার, যেটা আমি কালেকশনে দীর্ঘদিন রাখতেছি। এর আগে আমি পালসার কিনি নাই তা না, N250 কিনছি, N160ও মনে হয় রাখছিলাম একটা কিছুদিন। N250 কিনা আমি খুব বেশি দিন রাখি নাই, কারণ ওইটা নট ব্যাড, বাট স্পেশালিটি ছিল না। N250 N160 দেখতে একরকম, আর এই বাইকটার লুকসটা আমার কাছে বেশ মনে হয়েছে মনোমুগ্ধকর, আর এটার মধ্যে স্টিকার করলে আরও ভালো লাগবে এরকমটাও আমার লাগছে। অ্যান্ড N250-তে যে পাওয়ার ছিল ওইটা তো এখানে অবশ্যই আছে, বরং N250-র যে ডেলিভারি, ওর চেয়ে এটা ডেলিভারি ভালো দেয়, কারণ হচ্ছে এইটার কিটের কারণে, এরোডাইনামিক হওয়ার কারণে এটা বাতাস লাগে না, বাতাস কেটে বের হয়ে যেতে পারে। যে আমি চালাইতেছি, আমার বাতাস খুব একটা লাগতেছে না, শীতের দিনে মোটামুটি শান্তিতেই রাইড করতে পারতেছি, মানে কমফোর্টেবল রাইড করা যাইতেছে। অ্যান্ড স্পিড উঠলে বোঝা যায় না, এটাও যেমন সত্যি, ঠিক ওরকম স্পিড থেকে আবার ব্রেক করে থামায়ও ফেলা যায়, এটাও হলো সত্যি। দেখেন, ইটস অলমোস্ট 90 আপ, অ্যান্ড বোঝাই যায় না ভাই, সত্যি কথা। মানে একটা স্পোর্টস বাইক চালাইলে যেরকম ফিল লাগে, এই বাইকটার মধ্যে ওরকম ফিলই আমার লাগে। তবে হ্যাঁ, সামনে যদি ইউএসডি সহ তো N160 অলরেডি শোরুমে চলে আসছে, অ্যান্ড ওটা মনে হয় বিক্রি এখনও শুরু হয় নাই, বা লঞ্চিংটা করছে কিনা আমি শিওর না। তবে N250-তে ইউএসডি সহ আসলে হয়তো বা আমার মত একটু ঘুরবে, হয়তো আমি N250টা ইউএসডি সহ একটা রাখার চিন্তা ভাবনা করবো আর কি। আর আজকেও হচ্ছে একটা হলিডে, অ্যান্ড হলিডেতেই আমি এরকম বড় সড়ো রাইডগুলা করতে বের হই। আজকে একটা ইভেন্ট, আজকে একটা কাজ আছে, আমার একটা শ্যুট আছে। মূলত শ্যুটটা হচ্ছে একটা বাইকের, অ্যান্ড ওই বাইকটা 8-10 দিনের মধ্যে লঞ্চ হবে, এই কারণে হচ্ছে ওই বাইকটার একটু চালায় দেখতে যাইতেছি। কিন্তু মজার ব্যাপার হচ্ছে বলা যাবে না ওটা কি বাইক, বলতে নিষেধ আছে। তবে আপনারা জেনে যাবেন এই ভিডিও
পাবলিশ হওয়ার 1-2 দিনের মধ্যেই হয়তো ওটাও জেনে যাবেন, বা হয়তো জানেনও। এটা একটা হচ্ছে অন্য টেকনোলজির বাইক, মানে শুধুমাত্র যে অকটেনে চলে তা না, আবার শুধুমাত্র যে বাইক তা না, এটা একটা মিশ্র বাইক। ওইটার একটা রাইড ইমপ্রেশন, মানে ভিডিও শ্যুট করবো, এটার একটা একটু চালায় দেখবো আর কি বাইকটা কীরকম। এই হচ্ছে অবস্থা। আমি তো আর এখন ওইভাবে রিভিউ বলি না, যেটা নিজে না চালাই ওইটা আসলে রিভিউ বলা যায় না একদিন চালায়। রাইড ইমপ্রেশন, ফার্স্ট রাইড ইমপ্রেশন বা লং রাইড ইমপ্রেশন এগুলা দেওয়া যায়। এই হলো অবস্থা। তবে এই রাস্তা তো মোটামুটি ভালোই ভিড়ভাট্টা। এ বাইকটা আমার ধরলেই খালি সবাইকে ওভারটেক করতে ইচ্ছা হয়। আর হচ্ছে এটার যে ইঞ্জিনের সাউন্ডটা এক্সস্ট দিয়ে বের হয়, এটাও বেশ লাউড অ্যান্ড ক্লিয়ার আর বেশ অ্যাগ্রেসিভ, মানে বাংলায় যদি বলি আক্রমণাত্মক একটা আওয়াজ দেয়, বেশ ভালোই লাগে। কিন্তু এই গাড়ি এরকম চাপায় দিলে আমি কীভাবে বের হবো? যাই হোক, রোডঘাটের অবস্থা এমনি মোটামুটি ঠিকঠাক আছে। সকাল থেকে ওয়েদার ছিল অনেক বেশি ঠান্ডা, ভাবছিলাম রোদ উঠবে, রোদে আজকে শ্যুটটা করব, কিন্তু রোদ একটু পর পর উকি দিচ্ছে আবার চলে যাচ্ছে। লাস্ট 2 দিন একটু রোদের চেহারা দেখছিলাম, এই কারণে শান্তি লাগছে। আর এবারে ঠান্ডাটা কষ্টদায়ক ঠান্ডা ভাই, সত্যি কথা কষ্টদায়ক, পুরা দমে কষ্টদায়ক, মানে ভেতর থেকে কষ্ট দেয় ভাই। ঘুমের মধ্যেও মনে করায় দেয় বারে বারে যে এই ঠান্ডা কিন্তু পড়ছে। অ্যান্ড গরমের দিনে আমি যে পরিমাণ নড়াচড়া করি বিছানায়, একবার ডানে একবার বায়ে, আর এখনকার যে ওয়েদার, যে ঠান্ডাটা পড়ছে এবার উইন্টারে, আমি যেভাবে শুই সকালে ঘুম থেকে উঠে দেখি ওইভাবেই আছে। এই হলো অবস্থা। আর ব্যান্ডেনা পরে ঘুমাই। কি একটা আজব জিনিস জানেন, ব্যান্ডেনা একটা লাগাই, কান থেকে শুরু করে থুতনি পর্যন্ত ঢেকে জাস্ট নাক মুখ চোখ টুক বের করে দেন ঘুমাই। এই যে আবার হবে ওভারটেক, ডান দিয়ে হোক আর বাম দিক দিয়ে হোক ওভারটেক কিন্তু চলেই। এই বাইক চালাইলে ওভারটেক হবেই। আচ্ছা, ওভারটেকিংয়ের একটা সিস্টেম আছে। আমরা তো রোড রুল নিয়ে আসলে চিন্তাই করি না বলতে গেলে। রাস্তায় এখন আমরা বিশেষ করে অটো আসার পর যেটা হয়েছে, যে যতটুকু যার যতটুকু আছে অতটুকু নিয়েই আসলে রাস্তায় নেমে যায়। যার যতটুকু জ্ঞান আছে, যার নাই সে দেখা যায় রাস্তায় নেমে তারপরে রাস্তার রুল শিখে, এরকম একটা অবস্থা হয়ে গেছে। কিন্তু রোডের একটা ওভারটেকিং রুল আছে যে আপনি সামনে যে থাকবে তাকে হাই বিম দিবেন, সে আপনাকে সাইড দিয়ে দিয়ে তার রাইট সাইড দিয়ে হচ্ছে আপনি ওভারটেক করবেন। এই যে ধরেন এই ভাইরে আমি ওভারটেক করবো এভাবে ডান দিক দিয়ে, অ্যান্ড ধরেন সামনের মাইক্রোকে ওভারটেক করবো, ওনার সামনে যাব, গিয়ে আমি হাই বিম দিব, অ্যান্ড হাই বিম দিলে উনি আমাকে যদি সাইড দেয়, দেয় না ভাই, বাঙালি দেয় না, বুঝছেন, হর্ন দিতে হয়। যে হর্ন দিছি তাও সাইড দিবে না, এই দিছে, ওকে বুঝা দিছে না বুঝা দিছে জানি না। এটা হচ্ছে লিগ্যাল রিয়েল রুল ওভারটেক করার। অ্যান্ড আমাদের দেশে ডান দিকের গাড়িগুলা সাইড না দেওয়াতে আমরা কি করি দেখেন, টুকটাক এরকম হর্ন দিয়ে বাম দিক দিয়ে ওভারটেক করি, যেটা হচ্ছে রুলের টোটালি বাইরে। অ্যান্ড এই ওস্তাদ দেখেন ডান দিকে দিয়ে রাখছে ইন্ডিকেটর, কিন্তু আসলে কি সে ডান দিকে যাবে? সে ডান ইন্ডিকেটর দিয়ে তো সোজাই যাচ্ছে, আবার বায়েও চাপতেছে। চলেন দেখি ভাই কি করে আসলে। ইন্ডিকেটর তো দিছে ডান দিকে, কিন্তু যাচ্ছে আসলে সে কোন দিকে। উনি মনে হয় ভুলে গেছে যে উনি ইন্ডিকেটর কখনো দিছিল, হয়তো বা, কারণ সামনে একটা এই যে ইউটার্ন আছে, কিন্তু এই ইউটার্ন দিয়ে তো সে ডানে যাচ্ছে না, তাহলে সে ডান দিকে কেন ইন্ডিকেটর দিয়ে রাখছে? এই যে বললাম না, রোডের যতটুকু রুল সে জানে অতটুকু তো জানে, না জানলে নেমে গেছে রাস্তায়, দেখা যাবে রুল। যদি শিখার হয় শিখে নিব, আর শিখার না হলে চলতেছে চলুক। সে ডান দিকে ইন্ডিকেটর দিয়েই চলতেছে। তবে এই বাসওয়ালারা দেখেন, যে ডানে দিল এখন আবার বামে, বাস এই জিনিসগুলা খুব বেশি মেনে চলে, কারণ এরা আসলে লং রোডে চালায়, তো এরা এগুলা সবসময় মেনে চলে, শহরে থাক আর শহরের বাইরে, মানে লংয়ে থাক। এই রোড রুল আমি একটা জিনিস দেখছি, বাসওয়ালারা খুব বেশি মেনে চলে, এইটা অ্যাপ্রিসিয়েট। অ্যান্ড ওনাদেরকে অলওয়েজ থেমে এইভাবে সাইড দিবেন যাতে ওনারা পার হইতে পারে। মামা যান, একটা ঠেলা সাথে আর একটা ঠেলা, মানে সাইকেলও ঠেলেই চালাইতেছে। আচ্ছা, এই বাইক নিয়ে একটু কথা বলি। এই বাইকটা আমার ওই কারণে আমার নেওয়া হয়েছে, সামনে থেকে বাইকটার হেডলাইটের আলো ভাই খুবই খারাপ। এটা বাজাজকে আমি রিকোয়েস্ট করব যে পরবর্তীতে এটা ওই রিকল করে, অনেক সময় দেখবেন সুজুকিও রিকল করছে ওদের ব্রেকিংয়ের সমস্যা হওয়ার কারণে। রিকল করে এই বাইকগুলা ফেরত নিয়ে, মানে আমাদেরকে আবার ব্যাক ডেকে এটাই হয়তো হেডলাইট কোনোভাবে ঠিকঠাক করে আলো বাড়ানোর ব্যবস্থা করা উচিত বাজাজের। এই জিনিসটা
এটা কোনোভাবেই এটা যায় নাই। এই বাইকের হেডলাইট এমনি জ্বললে যাও একটু যতটুকুই দেখা যাক না কেন, হাই বিম দিলে স্পেশাল কোনো ইফেক্টই পড়ে না। আপনারা যারা F250 চালাইছেন বা চালান নাই, একবার F250-তে উঠে রোডে উঠে একটু হাই বিম মেরে দেখেন রাতের বেলা যে ওটার কি কোনো কাজ আছে কি নাই। আমার মনে হয় নাই, হাই বিমে স্পেশাল কিচ্ছু দেখা যায় না। ওটা হয়তো সিগন্যাল লাইট হিসেবে সামনে কাউকে আপনি সিগন্যাল দিতে পারবেন যে আপনি হাই বিম জ্বালাইছেন, সে হয়তো চিন্তা ভাবনা করলে বুঝবে যে হ্যাঁ আপনি হাই বিম দিয়েছেন। বাট এটার হেডলাইট খুবই খারাপ। এটার ওই যে পেছনের চাকা যে বাড়ি দেয় মানে কাপে লো আরপিএমে, ধরেন 2 নাম্বার গিয়ারে আপনি অল্প আরপিএম থেকে বেশি আরপিএমে তুলতে যাবেন, 4000-এর নিচে থাকলেই বুঝতে পারবেন এটা একটু কাঁপুনি দেয়। জিনিসটা আমার ভালো লাগে নাই। আর মাইলেজ এখনো পর্যন্ত আমি ভালো পাচ্ছি। 287 কিলোমিটার চালাইছি আমি অলরেডি। এখনো 1 2 3 4 কাটা তেল আছে। আমার মনে হইতেছে মাইলেজ আমি 30-এর উপরে তো অলরেডি, আর আমার মনে হইতেছে 35-38 পর্যন্ত মাইলেজ পাইতে পারি বা আরও বেশি। এবং আমি কিন্তু খুব টেনে চালাইছি, মানে খুব এইটারে প্রেশার দিয়ে চালাইছি এই বাইকটারে, তারপরেও বাইকের মাইলেজ আমি ভালো পাচ্ছি। এখন মিটার যদি নষ্ট হয়ে থাকে ভাই, তাহলে হুট করে এক সময় বন্ধ হয়ে যাবে, ওইটা ডিফারেন্ট ইস্যু, তখন আমি বলবো এই ব্যাপারে। কিন্তু এখনো পর্যন্ত যা দেখতেছি এই বাইকের মাইলেজ মোর দেন এনাফ গুড, মানে ভালোর চেয়েও যদি আরও ভালো হয় সেইটা আর কি। আর এমনিতে সিটিং পজিশন, পিছনের সিট 2 জন বসা 1 জন বসা, 2 জন বসলে আবার পেছনের ওই চাকার কাঁপুনিটা ওটা পাওয়া যায় না, চেন যে কাঁপে ওটা পাওয়া যায় না। পেছনের পাশ না খালি একদম মাথা পর্যন্ত এই এগুলো কি বলে লুকিং গ্লাস সহ কেঁপে ওঠে মাথাটা, তাই অনুভব করে। তো যাই হোক, ওটা ক্যামেরা বোঝা যাবে না। আর তার মধ্যে ক্যামেরার মধ্যে হচ্ছে দেওয়া স্টেবিলাইজার অন করা, খুব একটা বোঝা যাওয়ার কথা না। এই সমস্ত জিনিসগুলোই এটার খারাপ, হেডলাইট, তারপরে ওই যে পিছনের কাঁপুনিটা। এছাড়া আর সব কিছু বাইকটার আসলে আমার ভালো লাগছে। এটার তো যে বললাম 2 জন 1 জন যাই চলেন বোঝার কোনো উপায় নাই। তারপরে লং টাইম চালানোর জন্য বাইকটা খুবই ভালো। শর্ট রাইডে বা জ্যামেও যে খুব খারাপ তা না, জাস্ট এই গ্লাসগুলো একটু চাপায় নেবেন তাহলে শান্তিতে চালাইতে পারবেন। এছাড়া আচ্ছা চল রাহা হ্যাঁ এই বাইক। আর একটা খুব বাজে দোষ ধরছিলাম যে এটার এই লুকিং গ্লাসের ওই জয়েন্ট ঢিল হয়ে গেছিলো। অ্যান্ড বাজাজের মোনাক ভাই তো আমাদের বাজাজ ফেয়ার 60 ফিটের মোনাক ভাই 2-4-5 মিনিটের মধ্যে এটার এমন সলিউশন দিয়েছে যে এটা এখন আমার একটা ভালোবাসা হয়ে দাঁড়াইছে যে এটা যতবার নষ্ট হবে আমি মোনাক ভাইয়ের কাছে নিয়ে যাব। জাস্ট ছোট্ট একটা রিং আছে ওয়াশার টাইপের, ওটা লাগায় চেঞ্জ করে দিছে, হয়ে গেছে। ও দাম মনে হয় 5 টাকা 10 টাকা হবে বা আরও বেশিও হইতে পারে, আমি জানি না, একটা ধারণা থেকে বললাম। এ হলো এই বাইকের অবস্থা ভাই। আমার একটা ভালোবাসা এই বাইক, এই জন্যই আমি স্টিকার করছি। আমার ভালোবাসার বাইকগুলোকে আমি নিজের মতো করে সাজাই, তা না হলে আমি কোনো বাইক খুব একটা মডিফাই আমি করি না, মডিফাই আমি খুব একটা লাভ করি না। আর আমার আরেকটা ভালোবাসা আছে, সেটা হচ্ছে MT-15। MT-15টা আমার মানে খুব পছন্দের একটা বাইক। ইদানিং আমি একটু চালাই কম, কেউ ভাইবেন না যে ওটা নাই আমার কাছে, আমার কাছেই আছে, ঢেকে রাখছি। আর ওটাকেও হয়তো আমি একটু স্টিকার করব, এরকমটা ইচ্ছা আছে। কারণ ভালোবাসার বাইকগুলোকে আমি আমার মতো করে স্টিকার করতে চাই যে আমার বাইকটা শুধুমাত্র আমার বাইকটা আমার মতোই হবে। এই হলো অবস্থা। আর একটা খবর পাইলাম, এই যে সামনে একটা বাইক দেখেন, ধরার ইচ্ছা ধরে ফেলবো, এই যে XSR। এই XSR বাইকে রিসেন্ট দেখলাম ABS সহ আসছে। ওনারটায় তো মনে হয় ABS নাই। ও না, এটা তো হান্টার, ধরু এটা XSR না, এটা হান্টার। আচ্ছা এইখানেই আমার কাজ। XSR বাইক ABS সহ আসছে, হান্টার ওইটা ছিল। হান্টার আর XSR দেখতে অনেকটা একরকম। দেখেন ভাই, কার বাইক থেকে হেলমেট না বাইক খুইলা এক অংশ এনে রয়ে গেছে। হ্যাঁ, কি আর বলবো বলেন, এই অবস্থা চলতেছে। তাহলে এই হচ্ছে টুকটাক কিছু ভালো মন্দ নিয়ে এই বাইক সম্পর্কে বললাম। হর্ন একটা থাকে, আমি 2টা লাগাই নিচ্ছি অ্যান্ড রিলে দিয়ে লাগাইছি, এই জন্য আউটপুট আমার কাছে ভালোই লাগতেছে। এই তো বাইক নিয়ে আর তেমন কিছু বলার নাই। এখন ভিতরে ঢুকে যাব, বাইকের শ্যুট টুট করবো, দেন ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যাবে। তাহলে এই ভিডিওটা থেকে আমরা বিদায় নেই। এই যে দেখছেন হেডলাইটের উপরে এই কাজটা থাকাতে আরও মনে হয় আলো কম বের হয়। এমনিও হেডলাইটের এটার ওয়াট কম, N250, তারপর ওটা কি N160-র ওয়াট বেশি, এই জন্য ওটার আলো বেশি। অ্যান্ড প্রজেকশনটাও অনেক শক্তিশালী, মানে প্রজেকশন রিয়েল। আর এটার আলো নর্মাল এলইডির মতোই পড়ে। এই ভিডিওটা থেকে আমরা এখানে বিদায় নিয়ে নিই, যেহেতু কাজ আছে। হোপ রাখতেছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। অ্যান্ড এই বাইক অবশ্যই ভালো, আপনাদের ভালো লাগলে আপনারাও কিনে ফেলেন। এটা কোনো খারাপ কিছু আমি এখনও পর্যন্ত পাই নাই ওইরকম, এই 2টা খারাপ ছাড়া। ওয়ারেন্টি সাপোর্ট অনেক ভালো। আর ওরা চেষ্টা করে ওদের সাধ্য মতো, বাজাজ N এবং F এই 2টা সিরিজে হচ্ছে আপনাকে ভালো সাপোর্ট দেওয়ার, ভালো সার্ভিস দেওয়ার। এই তো তাহলে
পরবর্তী ভিডিও আবার যতক্ষণ না নিয়ে আমি আসতেছি ততক্ষণ এই ভিডিওটাতে লাইক, অ্যান্ড যদি চ্যানেলে নতুন হন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে সামনে কোনো নতুন ভিডিওতে, আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। একটু বেশি আইসা পড়ছি, রেডিসন তো পেছনে। চিল ব্রো। Check the mic and make sure it sound right, boys.